বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, দাউদকান্দি অনলাইন স্কুল এবং জুরানপুর অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত। আজকে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টির নাম হচ্ছে অর্থনৈতিক নিদর্শকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই সেগুলোর শিরোনাম দেখে নিই। অর্থনৈতিক নিদর্শকসমূহ, মাথাপিছু আয়, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জেনে নিব অর্থনৈতিক নিদর্শকসমূহ। একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম সেটা জানার জন্য সেই দেশের মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশীয় উৎপাদন সম্পর্কে জানতে হবে। যদি কোনো একটি দেশের মোট দেশজ উৎপাদন বেশি হয়, তাহলে বেশি পরিমাণে পণ্য বিক্রি করে বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে। আলটিমেটলি মোট জাতীয় উৎপাদনে সেটা বেশি বড় অবদান রাখতে পারবে। আর যদি কোনো দেশের দেশীয় উৎপাদন কম হয়, তখন সে দেশকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়, যার জন্য তাকে প্রচুর পরিমাণে প্রতি বছর বৈদেশিক মুদ্রা প্রদান করতে হয়। প্রথমেই মোট জাতীয় উৎপাদন সম্পর্কে আলোচনা করব। আমরা এর সংজ্ঞাটা একটু জেনে নিই। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলা হয়। আমি সংজ্ঞাটার আলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। বলেছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত সময়টা হচ্ছে এক বছর। তাহলে এক বছরে কোনো একটি দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমি ব্যবহার করে সে দেশের মোট শ্রম ও মূলধন। তাহলে এক বছর সময়ে আমি শ্রম ও মূলধন বিনিয়োগ করে, তাহলে এক বছর সময়ে আমি শ্রম এবং মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ পণ্য উৎপাদন করব, ওই উৎপাদিত পণ্যের আর্থিক মূল্যটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখানে মোট জাতীয় উৎপাদনকে জিএনপি দ্বারা প্রকাশ করা হয়। জিএনপি হলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিতে হলো গ্রস তাহলে আমি আবার বলছি, কোনো একটি দেশের সাধারণত এক বছরে ওই দেশের মোট ভূমি ব্যবহার করে শ্রম এবং মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত সম্পদ উপার্জিত হয়, ওই উপার্জিত সম্পদগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, সে অর্থের আর্থিক মূল্যকেই বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আর মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো একটি সময়ে, সাধারণত এক বছরে, দেশের অভ্যন্তরে মানে দেশের ভিতরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক যা উৎপাদিত হয় তাকে মোট দেশজ উৎপাদন বলে। তাহলে এটাতেও সাধারণত এক বছর, এটাতে হচ্ছে এক বছর, নির্দিষ্ট সময় হচ্ছে এক বছর, আর এটা হচ্ছে উৎপাদিত করবে দেশের জনগণ। অবশ্যই সেটা ভৌগোলিক সীমানার মধ্যে হতে হবে। তার মানে মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশের মধ্যে যে সকল নাগরিক আছে, ওই নাগরিক যে পরিমাণ পণ্য উৎপাদন করবে, তাদের উৎপাদিত পণ্যের আর্থিক মূল্যটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। আর মোট জাতীয় উৎপাদন হচ্ছে কোনো একটি দেশের সকল মানুষ যে পণ্য উৎপাদন করবে সেটা প্লাস বিদেশ থেকে বাংলাদেশি যে সকল নাগরিক আছে, ওই নাগরিকরা যে টাকাটা বিদেশে থেকে পাঠাবে, এই দুইটা টাকার যোগফল হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আমি আবার বলছি, মোট
জাতীয় দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশে যে সকল মানুষ থাকবে ওই মানুষ যে পরিমাণ পণ্য উৎপাদন করবে তার আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। আর মোট জাতীয় উৎপাদন হচ্ছে মোট দেশজ উৎপাদন, তার সাথে যোগ হবে বাহির থেকে বিদেশ থেকে যে বাংলাদেশি নাগরিক টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে সেই দেশে পাঠানো টাকাটা, এই দুইটা টাকার যোগফল হচ্ছে মোট জাতীয় উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মোট দেশজ উৎপাদন এবং মোট জাতীয় উৎপাদন বুঝতে পেরেছ। এক্ষেত্রে একটি জিনিস বলে রাখি, মোট দেশজ উৎপাদন আমাদের দেশে যদি বিদেশের কোনো নাগরিক থেকে থাকে তাহলে এই বিদেশি নাগরিকের টাকাটা মোট জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হবে না। এখন দ্বিতীয় টপিক, মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের সংজ্ঞাটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। কোনো নির্দিষ্ট সময়ে মানে একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের মানুষ যে পরিমাণ আয় করবে তার ভাগফলকে বলা হচ্ছে মোট জাতীয় আয়। আমরা মোট জাতীয় আয়ের সূত্রটা যদি লিখি তাহলে হয় মাথাপিছু আয় মোট জাতীয় আয় নিচে হবে মোট জনসংখ্যা। এখন আমাকে যদি মোট মাথাপিছু আয় বের করতে বলে তখন আমাকে মোট জাতীয় আয় অথবা মোট জনসংখ্যা দুটি দেওয়া থাকবে। এখন মনে করে নেই মোট জাতীয় আয় হচ্ছে 700 কোটি মার্কিন ডলার, 7,000 কোটি মার্কিন ডলার। আর মোট জনসংখ্যা যদি হয় 14 কোটি, তাহলে 7,000 কোটি মার্কিন ডলারকে আমি 14 কোটি দিয়ে ভাগ করলে 500 মার্কিন ডলার পাবো। তাহলে এই 500 ডলার হচ্ছে একটি মানুষের মাথাপিছু আয়। আশা করি মাথাপিছু আয় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। মাথাপিছু আয় যার যত বেশি হবে তার জীবনযাত্রার মান তত উন্নত হবে। এখন জেনে নিব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সাধারণত কৃষি প্রধান। আমি একটু পাঠ্য বই আসছি। কোনো দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য প্রধানত সে দেশের অর্থনীতির প্রকৃতির উপর নির্ভর করে। সাধারণত একটি দেশের অর্থনৈতিক প্রকৃতিটা কী ধরনের সেটার উপর অর্থনীতির বৈশিষ্ট্যটা নির্ভর করে। অর্থনীতির প্রকৃতি আবার দেশের ভূপ্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, জনগণের শিক্ষা, দক্ষতার স্তর, তাদের উদ্যোগ গ্রহণের বা মানসিকতা, এইসব উপাদানের উপর নির্ভরশীল। তাহলে অর্থনীতিটা কীরকম হবে সেটা সাধারণত এই দেশের প্রাকৃতিক সম্পদ কীরকম, সে প্রাকৃতিক সম্পদটাকে আমরা কী পরিমাণ ব্যবহার করতে পারতেছি বা যতটুকু ব্যবহার করতে পারতেছি সেটার কতটুকু যথার্থ ব্যবহার করতে পারতেছি সেটার উপর নির্ভর করে। আবার নির্ভর করে একটি দেশের জনগণ কতটুকু শিক্ষিত সেটার উপর নির্ভর করে। আবার নির্ভর করে ওই মানুষগুলো যারা কাজ করে তাদের দক্ষতার উপর, তাদের মানসিকতার উপর, এই সকল উপাদানের উপর বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যটা নির্ভর করে। এক্ষেত্রে প্রথমে আমি লিখেছি কৃষি প্রধান অর্থনীতি। সাধারণত বাংলাদেশের অর্থনীতিটা কৃষির উপর নির্ভরশীল। বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমির উপর, আবাদযোগ্য কৃষি জমির উপর চাপ বেশি হওয়ায় কৃষি থেকে পণ্য অধিক পরিমাণে উৎপাদিত হচ্ছে না, যার কারণে আমরা কৃষি খাত থেকে অর্থটা কম পাচ্ছি। তবে এক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে আশা করা যায় কৃষিক্ষেত্রে আমরা পূর্বের মতো বা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারব। উদাহরণস্বরূপ বলা যায় 2015-16 অর্থ বছরে দেশজ উৎপাদনে কৃষির অবদান ছিল 16%, যেটার মোট শ্রমশক্তির প্রায় 45.10% কৃষিখাত থেকে এসেছে। এখন জেনে নিব কৃষিখাতের প্রকৃতি। কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রধান খাত। এটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ। তবে এখন এত গুরুত্বপূর্ণ হলেও কৃষি উৎপাদন প্রণালী এখনও সম্পূর্ণ আধুনিক হয়ে ওঠেনি। তার মানে বলেছে যে কৃষি থেকে পণ্য উৎপাদন করতে অথবা কৃষি জমিতে ফসল ফলাতে গেলে দেখা যায় যে সকল আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন, বীজ প্রয়োজন, সার প্রয়োজন, আমরা পর্যাপ্ত পরিমাণে সেগুলো পাচ্ছি না, যার কারণে আমাদের কৃষি থেকে উৎপাদনটা ওই পুরনো অবস্থাতেই বা প্রচলিত বা
অতীতেই আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জনসংখ্যাধিক্য ও শিক্ষার নিম্ন হার। সাধারণত বাংলাদেশ ছোট্ট একটি দেশ হলেও এই দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অধিক বেশি। এই বেশি পরিমাণে জনসংখ্যার কারণে বেশি পরিমাণ পণ্য উৎপাদিত করতে হয়। আবার এই বেশি পরিমাণ জনগণের জন্য বেশি পরিমাণ বাসযোগ্য জমির প্রয়োজন। এক পাশে হচ্ছে বাসযোগ্য জমির পরিমাণ, আরেক পাশে হচ্ছে উৎপাদিত ফসলের পরিমাণ, যার জন্য দুইটা চাপ হওয়ার কারণে বাংলাদেশে এই অর্থনীতির প্রকৃতিটা ভিন্ন রূপে চলে গেছে। এজন্য জনসংখ্যা বেশি হওয়ার কারণে শিক্ষার ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে, শিক্ষার নিম্ন হার। একটি ক্লাসে যদি 20 জন স্টুডেন্ট থাকে, তাদেরকে যেভাবে পড়ানো যায়, একটি ক্লাসে যদি 100, 200 বা তারও বেশি বা তার থেকে কিছু কম স্টুডেন্ট থাকে, তাহলে সেখানে অবশ্যই ওই 20 জনের মতো মানসম্মত পড়ানোটা সম্ভব হবে না। তাহলে জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমার শিক্ষার উপর চাপ পড়ে গেছে। তারপরের পয়েন্টটা হচ্ছে ব্যাপক বেকারত্ব। জনসংখ্যা বেশি হওয়ার কারণে বেকারের পরিমাণটা বেড়ে গেছে। বাংলাদেশে প্রতি বছর চাকরি পাওয়ার আশায় বা চাকরি পেতে পারে এরকম মানুষের পরিমাণ দিন দিন বাড়ছে, কিন্তু চাকরি করবে যেই পোস্টে, সেই পোস্টের পরিমাণটা কিন্তু বাড়ছে না। তার মানে অধিক পরিমাণ শিক্ষিত হচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না, যার কারণে বেকারটা বেড়ে যাচ্ছে। তারপরের পয়েন্ট হচ্ছে স্বল্প মাথাপিছু আয়। বাংলাদেশের অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে স্বল্প মাথাপিছু আয়। মাথাপিছু আয় কম হওয়ার কারণে তার জীবনযাত্রার মানও নিম্ন হচ্ছে। তারপরের পয়েন্টটাই হচ্ছে জীবনযাত্রার নিম্নমান। কোনো একটি মানুষ যদি বেশি পরিমাণে অর্থ উপার্জিত করতে পারে, তাহলে সে বেশি পরিমাণে ব্যয় করতে পারবে, তার জীবনযাত্রার মানটা হবে একটু উপরের লেভেলের। আর যদি তার আয়টা কম হয়, তাহলে তার ব্যয়টাও কম হবে, তার জীবনযাত্রার মানটাও হবে নিম্ন। সঞ্চয়, বিনিয়োগ ও মূলধন গঠন। যেহেতু আমাদের মাথাপিছু আয় কম, সেহেতু আমার সঞ্চয়টাও কম। আর সঞ্চয় কম হলে আমি মূলধন গঠন করতে পারবো কম। আর মূলধন যদি আমি কম গঠন করতে পারি, তাহলে আমি বেশি পরিমাণে বিনিয়োগ করতে পারবো না। তাহলে দেখো, একটির সাথে আরও কতগুলো সম্পর্কযুক্ত। প্রথমে আমি বলেছি যে স্বল্প মাথাপিছু আয়। মাথাপিছু আয় কম হওয়ার কারণে আমার জীবনযাত্রার মান কমে যাচ্ছে, যার কারণে আমি বেশি পরিমাণে সঞ্চয় করতে পারছি না। যা আয় করছি আমি তাই ব্যয় করছি। আয় যেহেতু করতে পারছি না, সেহেতু আমার মূলধন গঠন করাও সম্ভব হচ্ছে না। আর মূলধন যদি আমি বেশি পরিমাণে গঠন করতে না পারি, তাহলে আমি বিনিয়োগ করতে পারবো না। আর যদি আমি বিনিয়োগটা কম করতে পারি, তাহলে আমার আর্থিক অবস্থা পরিবর্তন হবে না। আমার আর্থিক অবস্থা পরিবর্তন না হলে আরেকটি মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন হবে না, আরেকটি মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন হবে না। এরকম করে একটি সমাজের আর্থিক অবস্থা যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যটা নিম্নের দিকেই ধাবিত হবে। তারপরের পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। একটি দেশ সাধারণত উন্নতির শিখরে পৌঁছাতে হলে, দেশকে পৌঁছাতে হলে সে দেশের প্রাকৃতিক সম্পদ যথার্থ পরিমাণে থাকতে হয়। যদি যথার্থ পরিমাণে সম্পদ না থাকে, তাহলে সেই দেশকে অর্থনীতির উন্নতির শিখরে পৌঁছাতে অনেক সময় এবং অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। যদি প্রাকৃতিক সম্পদ বেশি পরিমাণে থাকে এবং সেই প্রাকৃতিক সম্পদ যদি আমি সম্পূর্ণভাবে ব্যবহার না করি, তাহলে আমার আর্থিক অবস্থা উন্নতি হবে না। তাহলে আমাকে প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার সময় যাতে অপচয় কম হয়, আমাকে সেদিকটি খেয়াল রাখতে হবে। এই পয়েন্টগুলো ছাড়াও আরও কিছু পয়েন্ট আছে। বৈদেশিক সাহায্য নির্ভরতা। আমি এই পয়েন্টটা দিয়ে বলতে পারবো যে আমার মাথাপিছু আয় কম হওয়ার কারণে আমি সরকারকে বেশি পরিমাণে কর দিতে পারবো না। আর সরকারকে বেশি পরিমাণে কর না দিলে সরকার বিদেশ থেকে অর্থ ঋণ করে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারি, তাহলে এর পরের একটা পয়েন্ট বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার প্রতিবন্ধকতা সমূহ, মানে কি কি কারণে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে এগিয়ে যেতে পারছে না, বা কোন কোন বাধা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে যাওয়ার জন্য সামনে এসে দাঁড়াচ্ছে। তাহলে এই পয়েন্টগুলোই যদি আমি বলে দিই যে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় বাধা হচ্ছে কৃষি। কৃষি উন্নত মানের সার, উন্নত মানের বীজ, উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার না করার কারণে কৃষি খাত থেকে আয়ের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তারপরে কৃষি খাতের প্রকৃতি, অধিক পরিমাণে জনসংখ্যা, এটাও বাংলাদেশের অর্থনীতির একটা বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষার নিম্নহার, এটাও একটি বাধা হয়ে দাঁড়ায়। তাহলে আমরা একটা পয়েন্ট
যদি আমি বুঝতে পারি তাহলে আলটিমেটলি আরও কয়েকটা পয়েন্ট বুঝতে পারবো। সেই কয়েকটা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে প্রতিবন্ধকতা সমূহ। এখন যদি বলা হয় যে বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতিটাকে পূর্বের অবস্থায় অথবা এই সমস্যাকে সমাধান করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে আমি এই পদক্ষেপগুলো গ্রহণ করলেই আমার দেখা যাবে কি অর্থনৈতিক প্রকৃতিটা বা বৈশিষ্ট্যটা আরও স্ট্রং হবে, আরও মজবুত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে শুনেছ, বুঝতে পেরেছ। আজকের 11তম অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।